ভারতীয় হস্তক্ষেপের নির্লজ্জ বহিঃপ্রকাশ, আওয়ামী লীগ নিয়ে উদ্বেগ। এবং সর্বশেষ জানাবো, সব কুল হারিয়ে নয়া কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় হস্তক্ষেপের নির্লজ্জ বহিঃপ্রকাশ, আওয়ামী লীগ নিয়ে উদ্বেগ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অথচ ভারতের আচরণে বরাবরই মনে হয় বাংলাদেশ যেন তাদের নিয়ন্ত্রণাধীন কোনো অঙ্গরাজ্য। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যেভাবে ছাত্র জনতার ওপর নির্মমতা দেখিয়েছে, হত্যা করেছে প্রায় ১৫০০ মানুষ, তা চরম নির্লজ্জতা আর বেহায়াপনাকে ছাড়িয়ে গেছে। শুধু কি ২৪, এর আগের বিগত ১৬টি বছর হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আওয়াজ তুললেই বিরোধীদের করেছে হত্যা, গুম। সেই আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হলো, তখন ভারত দেখাচ্ছে তাদের মায়াকান্না, এমনভাবে আওয়ামী লীগ প্রীতি দেখাচ্ছে ওরা যেন বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণাধীন কোনো অঙ্গরাজ্য আর হাসিনা তাদের পরম আপনজন। হাসিনা আর আওয়ামী লীগ কিভাবে ভারতের এত প্রিয় হয়ে উঠল? কোনো কারণে আওয়ামী লীগ ছাড়া ভারত আর কিছুই বোঝে না? চলুন একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। ইতিহাস থেকে জানা যায়, ৭১-এর স্বাধীনতার পর শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ কায়েম করতে চেয়েছিল স্বাধীন বাংলাদেশের আড়ালে ভারতের দাসত্ব। সেই সময়ের অনেক রাজনীতিবিদদের ভাষ্যমতে, মুজিব যুদ্ধের পরের ৪ বছর বাংলাদেশকে বানিয়েছিল ভারতের কৃতদাসের মতো একটি অঙ্গরাজ্য, যেখানে তিনি ছিলেন নামের প্রধানমন্ত্রী। কার্যত সব পরিচালিত হতো দিল্লি আর ইন্দিরা গান্ধীর মদতে। এসবের রেশেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে নিহত হন শেখ মুজিব। এরপর অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ১৯৭৭ সালে বাংলাদেশের হাল ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশকে ভারতের দাসত্ব মুক্ত করে স্বাধীনভাবে পরিচালিত করেছিলেন। এটি যেন কিছুতেই মেনে নিতে পারছিল না ভারত। ১৯৮১ সালের ৩০ মে নিছকি এক অভ্যুত্থানের নামে হত্যা করা হয় জিয়াউর রহমানকে। অনেক সময়ই অনেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পিছনে ভারতের দায় দেখলেও আশ্চর্যজনকভাবে বিএনপি যেন বরাবরই নিশ্চুপ। কখনো খোলামেলা এটি নিয়ে কিছু বলতে দেখা যায় না তাদের। এরপর আবারও ৯৬ সালে মুজিব কন্যা ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এলো আওয়ামী লীগ। তখন যেন পালে হাওয়া লাগলো ভারতের। যদিও ৫ বছর পরে ক্ষমতার পালা বদলে আবারও ক্ষমতায় এলেন বেগম জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। অতঃপর ২০০৭ সালে ভারতের প্রত্যক্ষ মদদে দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১১ এর সরকার এলো। নানা ষড়যন্ত্র আর ঘটনা প্রবাহের পর ২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলো ফ্যাসিস্ট হাসিনার হাত ধরে। এর পরের গল্পটা যেন পুরোটাই হাসিনা আর ভারতময়। হাসিনা ক্ষমতায় আসার পরই একের পর এক কায়েম করতে থাকেন ভারতের স্বার্থবাদী সব কাজ। ভারত বিরোধী সেনা কর্মকর্তাদের নিধন করতে সরকার গঠনের শুরুতেই ঘটালেন বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চৌকস সেনা অফিসারকে হত্যাকাণ্ডের এক নির্মম নারকীয় কর্মকাণ্ড। হাসিনা এই হত্যাকাণ্ড ঘটিয়েই ক্ষান্ত হননি, বরং ভারতের পোষা বিশেষ বাহিনী র এর দেওয়া লিস্ট ধরে একে একে গুম করেছেন ভারত বিরোধী রাজনীতিবিদ, বুদ্ধিজীবী থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আওয়াজ তোলাদেরও। নৃশংসভাবে খুনি হাসিনা তার দল আওয়ামী লীগ হত্যা করেছে হাজার হাজার নিরীহ মানুষকেও। গুম হওয়া ব্যক্তিদের অনেকেই এখনও ভারতের কারাগারে বন্দী বলে জানা যাচ্ছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে পুরো দেশটাই যেন চালাতো ভারতীয় গোয়েন্দা সংস্থা র। হাসিনার শুধু বসে বসে দেখত আর নির্দেশনা দিত। বিডিআর বিদ্রোহের নামে নারকীয় সেই হত্যাযজ্ঞ থেকে শুরু করে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যাকাণ্ডে, এমনকি ২৪-এর গণ অভ্যুত্থানেও প্রত্যক্ষভাবে ভারতের এই বিশেষ বাহিনীর অংশ নেওয়ার প্রমাণ পাওয়া যায়। হিন্দিতে কথা বলতে শোনা যায় এসব হত্যাকাণ্ডের সময় অংশ নেওয়াদের। এদিকে আওয়ামী লীগের ইতিহাস ঘাটলে জানা যায়, ভারত বিরোধী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী এবং তার নেতৃত্বে ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠিত হয়। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগের যে কাউন্সিল হয়, সেখানে শেখ মুজিবের প্রত্যক্ষ ইন্ধনে আর বিরোধিতায় দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়।
এরপরই মূলত মুসলিমদের থেকে দূরত্ব তৈরি হতে থাকে আওয়ামী লীগের। ইতিহাস বলে আপোষহীন নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথেও ভারত প্রীতির কারণে একসময় দ্বন্দ্ব তৈরি হয় শেখ মুজিবুর রহমানের। দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়ার পর ভারত প্রীতি যেন আরও বেড়ে যায়, আর হিন্দুত্ববাদী ভারতীয় সব মতবাদে চলতে থাকে বাংলাদেশ। সেই আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হলো, তখন উদ্বেগ জানিয়ে বাংলাদেশে দ্রুত, অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়েছে ভারত সরকার। এমনকি তাদের দাবি যথাযথ নিয়ম মেনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমন মন্তব্য করেছেন গণমাধ্যমে। বাংলাদেশ যে আলাদা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটি যেন ভুলে যান ভারতীয়রা। আওয়ামী লীগ প্রীতি আর বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের জন্য ইতিমধ্যে খেপেছেন নেটিজেনরা। প্রকৌশলী সাব্বির রহমান তার ফেসবুকে লিখেছেন, ভারতের আর কবে লজ্জা হবে? এক পাকিস্তান হামলা চালাতে গিয়ে দাদাদের $100 বিলিয়ন হাওয়া হয়ে গেল, আর ওরা এখনও বাংলাদেশ আর ফ্যাসিস্ট হাসিনা নিয়ে পড়ে আছে। আরে দাদারা, নিজেদের চরকায় তৈল দাও, আমরা আমাদের দেশের বিষয় বুঝে নেব। যে দেশে রাস্তায় মলত্যাগ করে, নেই কোনো ওয়াশরুম, আর আবার তারা নাক গলাতে আসে বাংলাদেশ নিয়ে। ভারতীয় নাগরিক ডক্টর কৃষ্ণমূর্তি তার ফেসবুকে হিন্দিতে লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, মোদিজি আগে নিজের দেশের রাজনীতি ঠিক করুন, তারপর না হয় বাংলাদেশের দিকে তাকাবেন। ওরা তো স্বাধীন দেশ, তারা কি করবে না করবে তা তাদেরকেই ভাবতে দিন। এদিকে দেশের মানুষ বেকার হয়ে পড়ে আছে, খাবার জুটছে না 3 বেলা, রিজার্ভ তলানিতে, এসবে দেখি কোনো চিন্তা নেই আপনাদের। ভারত এমন একটি দেশ যারা চায় তাদের পার্শ্ববর্তী দেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র প্রতিটি দেশে গোপনে অবস্থান নেওয়ার মাধ্যমে সে দেশের রাজনীতি কন্ট্রোল করে থাকেন। হাসিনা আর আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশে প্রত্যক্ষভাবে সেই সুযোগ হারিয়েছে ভারত, আর তাই যেন দাদা বাবুদের মাথায় আগুন জ্বলছে এখন। সবকুল হারিয়ে নয়া কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেখান থেকে নিয়মিত দেশ ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। রাজনীতির মাঠে সবকুল হারানো আওয়ামী লীগ নয়া কৌশলে মাঠে নেমেছে। নিজেরা ভালো নেই বলে তারা কাউকে ভালো থাকতে দেবে না, ঠিক যেন এমন শপথ নিয়ে ফেলেছে দলটির দেশে বিদেশে আত্মগোপনে থাকা মাস্টার মাইন্ডরা, যার স্পষ্ট আলামত সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে যথেষ্ট পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন যুগান্তরের কাছে এমন অভিমত দিয়েছেন। তারা বলেন, পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যাবে ষড়যন্ত্রকারী চক্রটি সরকারকে বিপদে ফেলতে প্রতিটি আন্দোলনকে বেছে নিচ্ছে। আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক, তারা সেখানে কৌশলে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে। উদ্দেশ্য সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা। আর এই ক্ষেত্রে পলাতক আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছাত্রদের মতো স্পর্শকাতর আন্দোলনকে পুঁজি করা। অন্তর্বর্তী সরকারের গত 8 মাসের অসংখ্য আন্দোলনের গতিপথ পর্যালোচনায় এমন দৃশ্যপট বারবার ধরা পড়েছে। এজন্য তারা মনে করছেন, যেখানে আন্দোলন সেখানে ফ্যাসিবাদের গোপন ছায়া। এজন্য সরকার সহ দেশপ্রেমিক সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। বিশ্লেষকরা জানান, অন্তর্বর্তী সরকারের ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই সরকার ব্যর্থ হওয়া মানেই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়া। এ কারণে আন্দোলনের নামে মহল বিশেষ যেন লাশ ফেলার রাজনীতি সহ নাশকতামূলক কিছু ঘটতে না পারে, সেই ব্যাপারে সরকারকেও সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি কাঙ্ক্ষিত গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশকে নির্বাচনের পথে এগিয়ে নিতে সব পক্ষকে সচেষ্ট থাকতে হবে। তারা মনে করেন, দেশকে অচল করা এবং রাজনীতি, অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল বেছে নিচ্ছে এই স্যাবোটেজ লীগ। নিজেদের অপকৌশল বাস্তবায়নের সর্বত্র ষড়যন্ত্রের বীজ বুনতে এরা কখনো আনসার, কখনো অটোরিকশা, কখনো বা শিক্ষক ও শ্রমিক সহ নানা গ্রুপের ওপর ভর করেছে। তবে পরিস্থিতি ঘোলাটে করতে দফায় দফায় বেশি চেষ্টা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে যৌক্তিক আন্দোলনের গতিপথ ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া। এই প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বৃহস্পতিবার
যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ ও তাদের সব সংগঠনের কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা এখন নিজেদের পরিচয় লুকিয়ে নানাভাবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাবে। দেশকে অচল করা এবং দেশের রাজনীতি, অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল নেবে, এটাই স্বাভাবিক। সাইফুল হক আরও বলেন, গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও বিদেশের মাটিতে বসে তিনি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করে যাচ্ছেন। নানা উপায়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ষড়যন্ত্র করছেন। তার নির্দেশে একই কাজ করে যাচ্ছে দলের লোকজন। এই ধারা এখনও অব্যাহত আছে এবং বলা যায় আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কয়েকদিন ধরে ঢাকার রাজপথ ফের অশান্ত এবং উত্তপ্ত হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।